করোনা সংক্রমণের চূড়া আরও উঁচু, মহামারীর ভেতরেই মেডিকেল ভর্তি পরীক্ষা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা পরিস্থিতিতে যতটা সুরক্ষা নেওয়া দরকার ছিল ওইভাবে হয় নাই। অনেক চাপাচাপি অবস্থা ছিল, তো আরেকটু যদি ডিস্টেন্স মেনটেন করা যেত তাহলে ভালো হতো। বারবার রোশনলের শিকার ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, বিচারহীনতাকে দুষছেন সংস্কৃতি কর্মীরা। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় মানা হয়নি স্বাস্থ্যবিধি, কেন্দ্রে কেন্দ্রে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। পরীক্ষার্থীদের অভিযোগ, কেন্দ্রের ভেতর সামাজিক দূরত্ব মানা হলেও অনেকটা শিথিল ছিল প্রবেশপথে। এদিকে আজও দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 50 জনের, আক্রান্ত একদিনে সর্বোচ্চ 6,830 জন। করোনা মহামারীর মাঝে যখন একে একে বাতিল হচ্ছে পরীক্ষা, দফায় দফায় বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, এমন বৈরী পরিস্থিতিতে আয়োজন করা হয় এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শুরু থেকেই এই পরীক্ষায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ঘোষণা দিলেও দেশের অধিকাংশ কেন্দ্রের চিত্র ছিল উল্টো। পরীক্ষা শুরুর অনেক আগেই কেন্দ্রে হাজির হন হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক। গ্যাদারিংটা আর একটু কমানোর দরকার ছিল, কিন্তু সিস্টেমটা ওই রকম আগাইতে পারে নাই। যে হারে ছেলেপেলে পিছু হয়ে যাচ্ছিল, আমরাও গার্জিয়ানরা অনেক সমস্যায় ছিলাম। স্বাস্থ্যবিধি মাইনে নিয়ে পরীক্ষাটা, সব পরীক্ষাই আমার মনে হয় এভাবে নিলে ভালো হয়। পরীক্ষাটা নিচ্ছে এখন এই মুহূর্তে, খুব ভালো হয়েছে এটা। শুক্রবার সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় 11টায়। 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন 1,22,761 শিক্ষার্থী। এক আসনে লড়ছেন 28 জন পরীক্ষার্থী। আমরা অবশ্যই চেষ্টা করেছি যেন সামাজিক দূরত্ব মেনটেন করা হয়। আমরা সেখানে টেম্পারেচার দেখার চেষ্টা করেছি, স্যানিটাইজার দিয়ে হাতে দেওয়ার চেষ্টা করেছি। প্লাস যদি কেউ মাস্ক না নিয়ে আসে সেটাও আমরা এখানে মাস্ক রেখে দিয়েছি, 2-1 জনকে মাস্ক পরে দিয়েছি। সিটগুলা ফেলা হয়েছে, সেখানে সামাজিক দূরত্ব মেনটেন করে যেন বসে সেই বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা শেষে ভালো ফলের প্রত্যাশা শিক্ষার্থীদের। হ্যাঁ, পরীক্ষা ভালো, আলহামদুলিল্লাহ। কোশ্চেন মোটামুটি অনেকটা ইজি হয়েছে, দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। প্রশ্ন মোটামুটি পড়ে যায় আর কি, মানে একটু ভালোভাবে পড়লে আর কি, মানে ভালোভাবে পারা যায় আর কি। তবে অনেকেই কেন্দ্রে ঢোকার পথে সামাজিক দূরত্ব না মানার অভিযোগ করেন। বাইরের ওগুলা অতটা ভালো ছিল না, ওইভাবে করতে পারি নাই, কারণ করোনা পরিস্থিতিতে যতটা সুরক্ষা নেওয়া দরকার ছিল ওইভাবে হয় নাই। অনেক চাপাচাপি অবস্থা ছিল, তো আরেকটু যদি ডিস্টেন্স মেনটেন করা যেত তাহলে ভালো হতো। প্রতিদিনই যখন দফায় দফায় বাড়ছে করোনা সংক্রমণ, সেই মুহূর্তে 1 লাখের বেশি ছেলে মেয়ে নিয়ে এ ধরনের একটা পরীক্ষা আয়োজন কতটা সমীচীন হয়েছে এমন প্রশ্ন তুলছেন অনেকেই। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। হ্যাঁ জেবিন, গত কয়েকদিন যাবতই কিন্তু বরিশালে করোনা আক্রান্ত বা করোনা শনাক্তের যে সংখ্যাটি, সেই শনাক্তে কিন্তু ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত মাসের 7 তারিখ থেকে এই সংখ্যাটি ধীরে ধীরে ক্রমান্বয়ে উপরের দিকে উঠছে এবং বরিশালে বলা যায় যে গত এই 24 ঘন্টায় 29 জন করোনা রোগী, মানুষের মাঝে করোনা রোগ শনাক্ত করা সম্ভব হয়েছে। এবং এ পর্যন্ত যবে থেকে বরিশালে এই করোনার পরীক্ষা করা হচ্ছে এবং শনাক্ত করা হচ্ছে, তখন থেকে এ পর্যন্ত 5,238 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে বিভিন্ন সময় হাসপাতালে এবং বাসা বাড়িতে, এবং তাদের ভিতর থেকে 4,904 জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত মারা গিয়েছেন 92 জন। তো এই যে 92 জন মারা গিয়েছেন, তার ভিতরে কিন্তু 85 জনের মৃত্যুর পর দীর্ঘদিন এই অবস্থাটি কিন্তু স্থিতি অবস্থায় ছিল, কোনো মৃত্যুর খবর কিন্তু আমরা পাইনি। কিন্তু হঠাৎ করে গত 3-4 দিন ধরে কিন্তু এই মৃত্যুর সংখ্যাটি আবার বৃদ্ধি পাচ্ছে এবং গত পরশুই বরিশালে মারা গেছে 3 জন এবং আরও সংখ্যাগুলো ক্রমান্বয়ে পরের দিনগুলোতে হচ্ছে। অর্থাৎ যেটি বিষয় আশঙ্কার, সেটি হচ্ছে কিন্তু দিন যত গড়াচ্ছে ততই করোনা আক্রান্ত যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এর সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে টিকা গ্রহণ এ পর্যন্ত বরিশাল জেলায় 74,930 জন টিকা গ্রহণ করেছে।
যদিও আমাদের সাথে এ বিষয়ে বরিশালের সিভিল সার্জন, অন্যান্য চিকিৎসক, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে জনগণকে সচেতন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জনগণকে বারবারই সচেতন হতে বলছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন, এবং সেই পরিস্থিতি বহাল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। এই ছিল বরিশালের করোনা পরিস্থিতি। জেবিন। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শন করেছে জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। এ সময় ফরিদা ইয়াসমিন বলেন, গণমাধ্যমের ওপর হামলা মানেই গণতন্ত্রের ওপর আঘাত করা। পরে হামলার শিকার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সহ অন্য সদস্যদের খোঁজ নেন তিনি। বারবার সাম্প্রদায়িক রোষের শিকার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। সংস্কৃতি কর্মীরা বলছেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনায় তাণ্ডবের এই পুনরাবৃত্তি। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশে প্রখ্যাত সুর সম্রাট হিসেবেও পরিচিত। তিনি ছিলেন ধর্মভীরু মানুষ, সেই সাথে অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সংস্কৃতি বিকাশে 1956 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে তিনি গড়ে তোলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন। কিন্তু সেই প্রতিষ্ঠান বারবার শিকার হয়েছে সাম্প্রদায়িকতার রোষানলের। গেল 28 মার্চ হেফাজতের তাণ্ডবে প্রতিষ্ঠানটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়। পুড়িয়ে দেওয়া হয় অনেক দুর্লভ নথিপত্র, মিউজিয়াম সহ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজড়িত বাদ্যযন্ত্র। এর আগেও 2016 সালে এখানে হামলা চালানো হয়। ওরা অনেকই ছিল, হ্যাঁ, মানে কিছুক্ষণের মধ্যে ওনারা মানে আগুন দিয়ে আসে, তারপর জাদুঘর রুম টুম, অফিস রুম সব কিছু মানে জ্বালায় পরে মানে তারপর গেল। নাসিরনগরে হামলা হয়েছে, সেগুলোর বিচার হয় নাই। সেগুলোর বিচার যদি হইতো তাহলে আজকের এই ভয়াবহ হামলাটা হতো না। সদাশয় সরকারের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলোকে তলিয়ে দেখার এখনই সুযোগ, নয়তো ভবিষ্যতে যে আমরা কোন জায়গায় গিয়ে আমরা উপস্থিত হব আমরা কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছি না। অভিযোগ অস্বীকার করেছেন হেফাজতের নেতারা, উল্টো সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। আমরা যারা মিছিল করছি, হরতাল করছি, আমরা ভাঙচুরের পক্ষে না, ভাঙচুর করিও নাই। কে বা কারা করছে এটা আমরা জানিও না। এটারা আমরা সম্পূর্ণ তীব্র নিন্দা জানাই। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে দুর্বৃত্তদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। করোনার বাড়তি সংক্রমণকালে নৌপরিবহন পরিস্থিতির খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। জেবিন, এখন আমরা আছি সদরঘাটে। তো গতকালকেও আমি এসেছিলাম, গতকালকের তুলনায় আজকে অপেক্ষাকৃতভাবে একটু ভিড় বেশি। সাধারণত বৃহস্পতিবারে ভিড় হয়, সে ভিড়টা আমরা দেখেছি শুক্রবারে। তো পরিস্থিতি আমি যে আপনাকে দেখাই যে যেমনটা বলা হয়েছে যে অর্ধেক যাত্রী যাবে, অর্থাৎ যদি কোনো লঞ্চে 3000 যাত্রী আগে বহন করতে পারতো, এখন সে 1500 যাত্রী বহন করবে। সেভাবেই মোটামুটি লঞ্চগুলো তাদের প্রস্তুতি নিয়েছে। আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত ভাড়ার বিষয়টি আসলে যে 60% ভাড়ার নিতে বলা হয়েছিল, অর্থাৎ বাড়তি দিতে বলা হয়েছিল, সেই বিষয়ে আসলে সরাসরি কোনো নির্দেশনা নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, যে আগে যেই ভাড়া 300 টাকা ছিল এখনও সেটা 300 টাকায় আছে। এবং লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে মালিক পক্ষ এখন পর্যন্ত নতুন কোনো ভাড়ার চার্ট অর্থাৎ তালিকা ঘোষণা করেনি। সেটি হবার আগ পর্যন্ত আসলে তারা বলতে পারছে না ভাড়া কত হবে এবং ভাড়া কতটুকু বাড়বে। আমি কি সরাসরি কথা বলি, আগে কত ভাড়া ছিল আর এখন কত ভাড়া? আমরা তো আজকে আসছি, মাত্র আসছি, লঞ্চে করতে পারি না এখনো। আচ্ছা, আপনি মাত্র আসছেন। আগে কত ভাড়া ছিল আর এখন কত ভাড়া চাওয়া হচ্ছে? যে আমি আইসি যাত্রী উড়াইতে যাইতে আছে দেশে, এমনি দেখতেছে মাস্ক ছাড়া ঢুকতে দেয় না। জি না, যেমনটি বলছিলাম যে এখানে সত্যিকার অর্থে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং পুরো সদরঘাট এলাকা জুড়ে বারবার একটি কথা বলা হচ্ছে যে প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে সেহেতু যতটুকু নিরাপদে রাখা যায় যাত্রীদেরাও চেষ্টা করছে যে আসলে সর্বোচ্চ নিরাপদে রেখে নিজে চলাচল করতে। জেবিন।
হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে নৌ পরিবহন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা। গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া ও নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে সংগঠনটি। মৌলভীবাজারে বোনের বাসায় বেড়াতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সপ্তাহে শ্রীমঙ্গলের সুরভি পাড়ায় স্বামীসহ বোনের বাড়ি বেড়াতে আসেন শাহিমা আক্তার। গতকাল রাতে বাড়ি ফেরা নিয়ে স্বামী মাসুমের সাথে শাহিমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী। মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপকূলের মানুষের কাছে প্রাকৃতিক দুর্যোগে নানা দুশ্চিন্তার জন্ম দেয়। এখন থেকে সেই চিন্তামুক্ত হলো বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের ১০০টি পরিবারের। তাদের জন্য ঘূর্ণিঝড় সহিষ্ণু পাকা ঘর করে দিয়েছে ব্র্যাক। প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের কবলে পড়ে দেশের উপকূলীয় অঞ্চল। জানমালের ক্ষতির সাথে বহু মানুষ হারায় তাদের মাথা গোঁজার ঠাঁই। নিঃস্ব হয়ে খোলা আকাশ হয় তাদের শেষ আশ্রয়স্থল। বরগুনার উপকূলীয় এলাকার মানুষের দুশ্চিন্তা দূর করে আশার আলো দেখালো দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় সহিষ্ণু 10টি দোতলা বাড়ি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় এই বাড়ি বুঝে পেয়েছে 10টি পরিবার। এই রুমের ভিতরে অনেক বাথরুম আছে একটা, তারপরে পানির ট্যাঙ্কি আছে, পানির জন্য অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, এই জায়গায় সাবধান থাকতে পারবো। বন্যা হলে সিডের হলে আমরা নিরাপত্তা থাকতে পারবো। আগের সিডের হইলে দৌড়ুইছি আশ্রয় কেন্দ্রে। এই 4টা ঘরে মিনিমাম ধরেন এই 2 গ্রামের মানুষ আশ্রয় নিতে পারবে, এটা আমাদের অনেক উপকার। একটা সময় ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আশ্রয় কেন্দ্রে ছুটতে পাড়ি দিতে হতো অন্তত 2 কিলোমিটার পথ। এখন আর দূরে যেতে হবে না। এই 10টি বাড়িতেই দুর্যোগকালীন আশ্রয় নিতে পারবে 100টি পরিবার। গড্ডা পাইছি, বন্যা বাদল হইলে গড্ডায় সেফে থাকতে হবে। বৃষ্টি বাতাস অনেক কিছু সহ্য করে যাইতে হয়, অনেক সময় যাইতে পারি, অনেক সময় যাইতে পারি না, কিন্তু এই ধরনের কষ্ট অনেক কষ্ট হয়। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মকর্তারা বলছেন, পাইলট প্রকল্পের অধীনে উপকূলীয় 3 জেলায় এমন 30টি বাড়ি তৈরি করেছেন তারা। এইটার মাধ্যমে আমরা একটা মডেল কিংবা একটা এভিডেন্স তৈরি করার চেষ্টা করেছি যে স্বল্প মূল্যে ওই পরিবার এবং তার আশেপাশে কয়েকটি পরিবার একত্রে দুর্যোগের সময় থাকতে পারবে। 6.5 লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি বাড়িতে বসবাসকারীদের জন্য থাকছে সব ধরনের সুযোগ সুবিধা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। সকালে পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী সন্তান নিয়ে সুজানগর যাচ্ছিলেন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি। তারিবাড়িয়া বাজার এলাকায় বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা মেয়ের মৃত্যু হয়। এদিকে মৌলভীবাজারের রাজনগরে বাস চাপায় মোটরসাইকেলের 2 আরোহী মারা গেছেন, আর জয়পুরহাটের তেঁতুলতলিতে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহীর। এবারে এক নজরে দেখে নেব দেশের আরো কিছু খবর। ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে অভয় আশ্রমে মাছ ধরায় 24 জন আটক। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পুলিশের অভিযানে জব্দ করা হয় বেশ কিছু সরঞ্জাম। কুড়িগ্রামের চিলমারি আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। এর আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাটোরে বিশ্ব অটিজম দিবসের ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভা হয়। মাগুরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে বাসদ। স্থানীয় একটি মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা।
গোপালগঞ্জে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেয় পুলিশ। দেশ 24 এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।